নমস্কার বন্ধুরা, বিদ্যার্থীতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আমাদের পলিটি নেক্সট ক্লাস করব। এই ক্লাসটি রয়েছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজের উপরে। তাহলে কনস্টিটিউশনের কোন পার্টে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরির ব্যাপারে ডেসক্রাইব করা আছে? সেটি হলো পার্ট 1। ঠিক আছে, কনস্টিটিউশনের যতগুলো পার্ট আছে তার মধ্যে পার্ট 1-এ ইউনিয়ন এবং তার টেরিটরির ব্যাপারে বলা আছে। পার্ট 1-এর মধ্যে আমাদের কোন কোন আর্টিকেলগুলো কভার হবে? পার্ট 1-এর মধ্যে আমাদের আর্টিকেল 1 to 4 কভার হবে। এবং পার্ট 1-এর কথা আমরা যখনই বলবো তখন আমাদেরকে দুটো শিডিউল, কনস্টিটিউশনের দুটো শিডিউলের কথা, মানে এই পার্ট 1-এর সাথে এই দুটো শিডিউলকে আমাদের পাশাপাশি পড়তে হবে। একটা হচ্ছে শিডিউল 1, যেখানে নেম অ্যান্ড এরিয়াজ অফ দি স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, যতগুলো স্টেট রয়েছে যতগুলো ইউনিয়ন টেরিটরি রয়েছে তাদের নেম মানে নাম এবং এরিয়া মানে ক্ষেত্রফল, এই দুটো যে শিডিউলের মধ্যে দেওয়া রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট শিডিউল। আর ফোর্থ শিডিউলটা আমাদেরকে এর সাথে পাশাপাশি দেখতে হবে। ফোর্থ শিডিউলে কী আছে? রাজ্যসভাতে সিটের অ্যালোকেশন। আমরা সবাই জানি যে লোকসভাতে কী হয়, লোকসভাতে যারা নির্বাচিত হয় তারা আমরা ডাইরেক্ট ইলেকশনের থ্রু তারা আসছে। ঠিক আছে, ডাইরেক্টলি আমরা ডাইরেক্টলি লোকসভা ভোটে ভোট দিয়ে তাদেরকে পাঠাচ্ছি, যে সমস্ত এমপিদের পাঠাচ্ছি লোকসভা এমপিদের। কিন্তু রাজ্যসভার যারা এমপি হন তাদেরকে কিন্তু আমরা ডাইরেক্টলি ইলেক্ট করে পাঠাচ্ছি না। ঠিক আছে, তার আলাদা মেকানিজম আছে কীভাবে রাজ্যসভার এমপিরা যাচ্ছে, কোন স্টেটের কটা সিট থাকে রাজ্যসভাতে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা অন্য একটা ক্লাসে, সেপারেট ক্লাসে এটা নিয়ে ডিসকাশন করব। আপাতত মনে রাখবেন যে রাজ্যসভা হচ্ছে স্টেটের রিপ্রেজেন্টেটিভরা থাকে, মানে মানে একটা কীভাবে বলবো, যেমন ইউএস হাউসে একটা হচ্ছে হাউস অফ সেনেট থাকে, আর এটা কংগ্রেস। এখানে কি হয়, ডাইরেক্টলি ইলেক্টেড লোকেরা যায়, আর সেনেটে গিয়ে প্রত্যেকটা স্টেট থেকে দুটো করে থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের ক্ষেত্রে ইন্ডিয়াতে সিস্টেমটা হচ্ছে দুজন ওরকম যাবে না, যে প্রত্যেকটা স্টেট থেকে ফিক্সড নাম্বার অফ এমপিস যাবে না রাজ্যসভাতে, রাদার পপুলেশনের বেসিসে ডিভাইড করা হয়। যেমন উত্তরপ্রদেশ অনেক হাইলি পপুলাস, তো ওখানে বেশি হবে, এরকমভাবে আলাদা আলাদাভাবে যায়। কিন্তু রাজ্যসভাতে যারা রিপ্রেজেন্টেটিভ যায় সেটা তারা অনেকটা স্টেটের রিপ্রেজেন্টেটিভের মতো। ওকে, আচ্ছা, এই পলিটিক্স সিরিজে আমরা যেটা করে থাকি, এই ক্ষেত্রে আমরা তাই করব। সেটা হচ্ছে আমরা ডাইরেক্টলি কনস্টিটিউশনের আর্টিকেলসগুলো দেখে দেখে দেখব যে কী কী বলা আছে। তাহলে ফার্স্ট আর্টিকেলটা যদি আমি দেখি, ফার্স্ট আর্টিকেলটা কী বলছে? ফার্স্ট আর্টিকেলটা ইজ নেম অ্যান্ড টেরিটরি অফ দি ইউনিয়ন। তাহলে ইন্ডিয়াকে এখানে কীভাবে ডিসক্রাইব করা হয়েছে? ইন্ডিয়াকে লেখা হচ্ছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। তাহলে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। মনে রাখবেন, ফেডারেশন ওয়ার্ড, আমি আগেও ফেডারালিজমের ক্লাসে বলেছি, ফেডারেশন ওয়ার্ডটা কিন্তু কনস্টিটিউশনে ইউজ করা নেই। কনস্টিটিউশনে যে ওয়ার্ডটাকে প্রেফার করা হয়েছে সেটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেট। এবং যদি খেয়াল করে থাকেন, ফেডারেশন ডিসকাশনের সময় আমরা বলেছিলাম এটা নিয়ে খুব ডিবেট হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। তখন ডক্টর আম্বেদকর বলেন যে ইউনিয়ন ওয়ার্ডটাকে উনি কেন প্রেফার করেন। ইউনিয়ন ওয়ার্ডটাকে এই জন্য প্রেফার করেন কারণ ইন্ডিয়ান স্টেট ইজ ইনডেস্ট্রাকটিবল। কিন্তু স্টেট, স্টেট বলতে আমি এখানে রাজ্যের কথা বলছি। যদি আমি স্মল দিয়ে লিখি স্টেট, তখন আপনি বুঝবেন যে আমি রাজ্যের কথা বলছি। আর যদি আমি ক্যাপিটাল স্টেট, তাহলে ইন্ডিয়ার কথা বলছি। ঠিক আছে, কান্ট্রির কথা। তাহলে স্টেটসগুলো কী হবে? স্টেটস মেবি ডিস্ট্রাকটিবল, মানে স্টেটের ডাইমেনশন এগুলো সব আলাদা, ইয়ে করা যেতে পারে, ক্ষেত্রফল কমিয়ে দেওয়া যেতে পারে, বাড়িয়ে দেওয়া যেতে পারে, দুটো স্টেটকে মার্চ করা যেতে পারে, ডিভাইড করা যেতে পারে, কিন্তু ইন্ডিয়া অ্যাজ আ ইউনিট কিন্তু ডিস্ট্রাকটিবল। আর সেকেন্ড কেন ইউনিয়ন আর একটা কারণে করা হলো, মানে ইউএসএ যেমন বিভিন্ন ছোট ছোট স্টেটরা মিলে তারা একটা নেশন তৈরি করেছে। আমরা কিন্তু ছোট ছোট স্টেটরা মিলে নেশন তৈরি করিনি, নেশনটা প্রথমে, তারপরে স্টেটের এক্সিস্টেন্স এসছে। ঠিক আছে, এই দুটো কারণে ডক্টর আম্বেদকর বলেছিলেন আমরা ইউনিয়ন ওয়ার্ডটাকে প্রেফার করব। তারপরে আর্টিকেল 1-এরই ক্লজ 2-তে কী বলছে? দ্য স্টেটস অ্যান্ড টেরিটরিজ দেয়ার অফ শ্যাল বি স্পেসিফাইড ইন ফার্স্ট শিডিউল। দেখুন এখানেই বলে দেওয়া হয়েছে। তাহলে স্টেটের টেরিটরিগুলো কোথায় লেখা থাকবে? শিডিউল 1-এ। ঠিক আছে, আচ্ছা। আর যখনই আমরা টেরিটরি অফ ইন্ডিয়া বলি তখন কিন্তু স্টেট আর ইউটি বাদেও একটা বড় ডাইমেনশন থাকে। কী কী থাকে, কী কী জিনিসকে ইন্ডিয়ার টেরিটরি বলে ধরা হবে? টেরিটরি অফ ইন্ডিয়া একটা হচ্ছে দি টেরিটরিজ অফ দি স্টেটস
the union territories specified in the first schedule, such other territories as may be acquired. ঠিক আছে, তার মানে যেটা এখন বর্তমানে ইন্ডিয়ার পার্ট নেই কিন্তু পরে হতে পারে, এমনগুলোকে আমরা কি বলবো, টেরিটরি অফ ইন্ডিয়ার কনসেপ্টের মধ্যে পড়ছে। ওই জন্য দেখবেন এই যে টেরিটরি অফ ইন্ডিয়া ইজ আ ওয়াইডার কনোটেশন, এই জন্য বলা হয় এটা হচ্ছে একটা ওয়াইডার কনোটেশন দেন স্টেট অ্যান্ড ইউটি। ঠিক আছে, স্টেট অ্যান্ড ইউটি যেটা অলরেডি পার্ট রয়েছে, যাকে আমরা স্টেট এবং ইউটিতে ডিভাইড করে রেখেছিলাম, তাদেরকে আমরা বলছি স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে, স্টেট রাজ্য, ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, আর লাস্ট যেটা দেখলেন 3 আর্টিকেল 1 সাবক্লজ 3 ক্লজ 3 সাবক্লজ সি, এখানে কি বলছে, টেরিটরিজ দ্যাট মে বি অ্যাকোয়ার্ড, মানে ফিউচারও যদি কোনো কিছু অ্যাকোয়ার করে ইন্ডিয়া, সেটাও টেরিটরি অফ ইন্ডিয়া ডেফিনেশনের মধ্যে পড়ছে। এই রুমগুলো কেন দেওয়া হয়? রুমগুলো এই জন্য দেওয়া হয় কারণ যাতে ভবিষ্যতে কোনো কিছু তার মধ্যে অ্যাডিশন বা অমিশন হলে সেগুলোকে যেন কনস্টিটিউশন অ্যাকোমোডেট করতে পারে, এমন না যে প্রতিটা জিনিসের জন্য কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে হচ্ছে। ঠিক আছে, নেক্সট আর্টিকেল খুব ইম্পর্টেন্ট, আর্টিকেল 2 কী বলছে, অ্যাডমিশন অর স্ট্যাবলিশমেন্ট অফ নিউ স্টেট। ঠিক আছে, অ্যাডমিশন মানে ইনক্লুড করা বা স্ট্যাবলিশ করা নিউ স্টেট। পার্লামেন্ট মে বাই ল অ্যাডমিট ইনটু দ্য ইউনিয়ন। দেখুন কাকে পাওয়ার দেওয়া হয়েছে, পার্লিয়ামেন্টকে পাওয়ার দেওয়া হয়েছে। ঠিক আছে, পার্লামেন্ট বাই ল স্ট্যাবলিশ নিউ স্টেট অন সাচ টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাজ ইট থিংস ফিট। তার মানে এখানে আমি বলি যেটা, আর্টিকেল 2 রিলেটস টু এক্সটার্নাল টেরিটরি। ঠিক আছে, যেটা এখনও ইন্ডিয়ার পার্ট নয় কিন্তু আমি সেটাকে ইন্ডিয়ার পার্ট করতে পারি। যেমন গোয়া যখন পর্তুগিজরা ছেড়ে গেছে তখন গোয়ার অ্যাকুইজিশন বা চন্দননগরের অ্যাকুইজিশন। ঠিক আছে, ইনফ্যাক্ট চন্দননগরের অ্যাকুইজিশনটা খুব ভালো এক্সাম্পল আর্টিকেল 2 এর আন্ডারে। এই এই টেরিটরিগুলোকে যখন আমরা ইন্ডিয়ার পার্ট করে নিচ্ছি, ঠিক আছে, তখন আর্টিকেল 2 আসে। তখন আর্টিকেল 2 কী বলছে, যে পার্লামেন্ট বাই পাসিং আ ল মে অ্যাডমিট দ্যাট পার্ট। ঠিক আছে, যেটা অলরেডি ইন্ডিয়ার পার্ট নয় সেই পার্টটাকে অ্যাডমিট করতে পারে, সেটাকে তারপরে সেটাকে নতুন স্টেট হিসেবে এস্টাবলিশ করতে পারে বা অন্য কোনো স্টেটের মধ্যে মার্জও করে দিতে পারে। যখন স্টেটের মধ্যে মার্জ করবে তখন আর্টিকেল 3 প্লে করবে, সেটা আমরা আগে দেখব। স্টেটের মধ্যে মার্জ করে দিতে পারে। এবার কন্ডিশন কী হতে পারে, ইন্ডিয়ান গভর্নমেন্ট যেরকম কন্ডিশন দেবে অ্যাজ ইট মে থিঙ্ক ফিট। ঠিক আছে, যেরকম কন্ডিশন দিতে পারে সেই অনুযায়ী, অবশ্যই ইললজিক্যাল হবে না এবং বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনকে ভায়োলেট করবে না। এই দুটো প্যারামিটার যদি ঠিকঠাক রাখে তাহলে আর্টিকেল 2 এর আন্ডারে ওই কন্ডিশনগুলো ইন্ডিয়া দিয়ে যে কোনো টেরিটরিকে নিজের পার্ট করে নিতে পারে। ওকে, আচ্ছা, আর্টিকেল 2 যখন সিকিমকে ইনক্লুড করা হয়েছিল তখন এই আর্টিকেলটা এসেছিলো, কিন্তু এই আর্টিকেলটাকে পরে 2 মনে রাখবেন 2 ঢোকানো হয়েছে 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে, আর এটাকে সরিয়ে দেওয়া হয়েছে, ভুল বলছি, এটাকে সরিয়ে দেওয়া হয়েছে অমিটেড বাই 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর ইনসার্টেড বাই 35th। যখন আমরা সিকিমটাকে পড়বো, সিকিমের কেসটাকে দেখবো, তখন এটাকে আরও ডিটেলে পড়বো। এটা মনে রাখবেন এখন কিন্তু এটা কনস্টিটিউশনের পার্ট নয়। ঠিক আছে, আর্টিকেল 2টা পার্ট, আর্টিকেল 2 নয়। আচ্ছা, এই পার্টের সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল আর্টিকেল হচ্ছে আর্টিকেল 3, যেটা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন হয়। সেটা হচ্ছে আর্টিকেল 3 কী বলছে, ফরমেশন অফ নিউ স্টেটস অ্যান্ড অল্টারেশন অফ দি এরিয়াজ বাউন্ডারিজ অর নেমস অফ এক্সিস্টিং স্টেট। তাহলে বলছে পার্লামেন্ট বাই ল, দেখবেন এখানে ওয়ার্ডগুলোতে খেয়াল করবেন, পার্লামেন্ট মে বাই ল, দেখেন এখানে কোথাও কিন্তু শ্যাল এই ওয়ার্ডটা ইউজ করেনি। ঠিক আছে, মে বাই ল মানে পার্লামেন্ট চাইলে করতে পারে। ঠিক আছে, এগুলো কোনো কিছু এরকম বাইন্ডিং, যেখানে দেখবেন বাইন্ডিং প্রভিশন আসছে কনস্টিটিউশন পড়াটাও আমি সবসময় বলি যে আপনারা যখন পড়বেন এই কনস্টিটিউশনের একটা পিডিএফ ডাউনলোড করে নেবেন। অনেক অ্যাপও আছে যেখানে কনস্টিটিউশন আর্টিকেলগুলো পড়া যায়, আর সবচেয়ে বেস্ট হয় আপনি ল মিনিস্ট্রির ওয়েবসাইটে যাবেন, যেখান থেকে কনস্টিটিউশন ড্রাফট পাওয়া যায়, কনস্টিটিউশন ডাউনলোড করে নেবেন, দিয়ে এই যে ইম্পর্ট্যান্ট আর্টিকেলসগুলো একবার নিজে পড়বেন। ঠিক আছে, খুব খুঁটিয়ে যখন কোশ্চেন আপনি যদি এক্সামিনার মনে করে যে আমি খুব ডিপে গিয়ে কোশ্চেন করব, তখন এই আর্টিকেলসগুলো থেকে আসে, এবং ইনফ্যাক্ট পলিটি আপনার নিজের বোঝার জন্য এই আর্টিকেলসগুলো দেখা খুব দরকার। এই আর্টিকেলসগুলো ওখান থেকে দেখে পড়ে নেবেন। সব পুরো কনস্টিটিউশন থরো পড়তে বলছি না আমি, কিন্তু ইম্পর্ট্যান্ট আর্টিকেলসটা অ্যাজ ইট ইজ কী লেখা আছে টেক্সটে সেটা জানা দরকার।
যাই হোক আমরা আগে যাই, যেখানে কি বললাম যে মে লেখা আছে, পার্লামেন্ট মে বাই ল কি করতে পারে, ফর্ম এ নিউ স্টেট, এটা নিউ স্টেট করতে পারে কিভাবে, বাই সেপারেশন অফ টেরিটরি ফ্রম এনি স্টেট, or by uniting two or more state or part of state, or by uniting any territory to a part of any state। ঠিক আছে, তাহলে কি করছে, যে কোনো স্টেট, একটা ধরুন একটা এ স্টেট আছে, একটা বি স্টেট আছে, এটা এ এটা বি, এর কিছু পার্ট একে দিয়ে দিতে পারে, এর কিছু পার্ট একে দিয়ে দিতে পারে, দুটোকে মার্চ করতে পারে, এটাকে ভেঙে আবার আর একটা করতে পারে, যত রকমের পসিবিলিটি আছে সবই করতে পারে। ঠিক আছে, এরিয়া ইনক্রিজ করতে পারবে, ডিমিনিশ করতে পারবে, বাউন্ডারি অল্টার করতে পারবে, নেমও চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, এই সব কিছু করতে পারবে পার্লামেন্ট কার আন্ডারে, আর্টিকেল 3 এর আন্ডারে। ঠিক আছে, আর্টিকেল 3 এর আন্ডারে করতে পারবে। এবার কীভাবে করতে পারবে দেখেন, এখানে নেক্সটে বলা আছে, প্রোভাইডেড that no bill for the purpose shall be introduced in either house of the parliament except on recommendation of the president। তার মানে আমি এখানে কি বলতে পারি, 1 নম্বর আর্টিকেল 3 এর আন্ডারে, আর্টিকেল 3 এর আন্ডারে যখনই আমাকে চেঞ্জেস আনতে হবে, তার জন্য যে বিল হবে সেটা আমি লোকসভা বা রাজ্যসভাতে যে কোনো হাউসে ইন্ট্রোডিউস করতে পারি, বাট উইথ প্রায়র পারমিশন অর রাইট ওয়ার্ড হচ্ছে রেকমেন্ডেশন অফ প্রেসিডেন্ট। ঠিক আছে, তাহলে বিলটাকে আমাকে ইন্ট্রোডিউস করতে হবে কীভাবে, উইথ প্রায়র রেকমেন্ডেশন অফ প্রেসিডেন্ট। তাহলে প্রায়র রেকমেন্ডেশন অফ প্রেসিডেন্ট ইজ ম্যান্ডেটরি ইন কেস অফ আর্টিকেল 3। তারপরে দেখি কি বলছে আগে, আনলেস ওয়ের দ্য প্রপোজাল কন্টেন্ট ইন দ্য বিল অ্যাফেক্টস দি এরিয়া, বাউন্ডারিজ অর নেম অফ অ্যান স্টেট। মানে এখানে বলছে যদি এরিয়া, বাউন্ডারি অর নেম এই জিনিসগুলো অ্যাফেক্ট হয়, তাহলে সেই বিলটাকে পার্লামেন্টে প্লেস করা হয়, মানে ল্যাঙ্গুয়েজ লেখা পার্লামেন্টে তখনই রাখা যাবে যখন প্রেসিডেন্টের রেকমেন্ডেশন আছে। তার মানে বাউন্ডারি অল্টারেশনের বিল যখনই পার্লামেন্টে আসবে, আইদার হাউস, লোকসভা অর রাজ্যসভাতে, তখন কি করতে হবে, এটাকে প্রেসিডেন্টের রেকমেন্ডেশন নিয়েই আসতে হবে। ঠিক আছে, নেক্সট কি বলছে, the bill has been referred by the president to the legislature of the state for expressing its view thereon within such period as may be specified in the reference, or within such further period as the president may allow, and the period so specified or allowed has expired। তার মানে দেখেন এখানে কোনো টাইম লিমিটের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ফিক্সড কনস্টিটিউশন কোনো ফিক্সড টাইম লিমিট বলেনি, শুধু কি বলছে, প্রেসিডেন্টকে ওই বিলটাকে স্টেট লেজিসলেচারকে রেফার করতে হবে। ঠিক আছে, ভালো কথা। পার্লামেন্টে বিলটা টেবল হলো উইথ প্রায়র রেকমেন্ডেশন অফ প্রেসিডেন্ট, সেই বিলটাও স্টেট লেজিসলেচারে উনি পাঠালেন। স্টেট লেজিসলেচারে পাঠানোর পরে প্রেসিডেন্ট একটা টাইম বেঁধে দিতে পারে যে এই টাইমের মধ্যে দাও, বা যেটা প্রেসিডেন্ট ডিম ফিট, মানে টাইম এক্সপায়ার হয়ে গেলেও কিছুদিন সময় দিতে পারে, না দিতে পারে, সেটা প্রেসিডেন্টের প্লেজারের ওপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, প্রেসিডেন্ট সেটা ডিসাইড করবে। কনস্টিটিউশনে কোথাও বলে দেওয়া নেই যে 2 মাস 3 মাস 6 মাস কতদিন সময়, সেটা কনস্টিটিউশনে বেঁধে দেওয়া নেই, ওটা পুরোপুরি প্রেসিডেন্টের ডিসক্রিশন। ঠিক আছে, তারপরে এক্সপ্লেনেশনগুলো আমরা দেখি। এক্সপ্লেনেশন 1 কি বলছে, ইন দিস আর্টিকেল ক্লজ এ টু ই স্টেট ইনক্লুডস ইউনিয়ন টেরিটরি। যেমন এ টু ইতে যে স্টেট ওয়ার্ডটা আছে সেটা কি হচ্ছে, শুধুমাত্র রাজ্য নয়, রাজ্যের সাথে সাথে ইউনিয়ন টেরিটরিকেও ইনক্লুড করছে। বাট ইন দ্য প্রভিজর স্টেট ডাজ নট ইনক্লুড ইউনিয়ন টেরিটরি। কিন্তু প্রভিজতে যে স্টেটটা আছে সেটা ইউনিয়ন টেরিটরি কে ডিনোট করছে না। তার মানেটা কি দেখুন এখানে ক্লিয়ার, আরেকবার আমি লাইনটা পড়ি, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা কেন আমি বলি যে কনস্টিটিউশনের বেয়ার অ্যাক্ট পড়া দরকার। দেখুন এক্সপ্লেনেশন 1 কি বলছে, ইন দিস আর্টিকেল ক্লজ এ টু ই। তাহলে ক্লজ এ টু ইর দিকে তাকাই, এই যে এইটুকু, এখানে যেখানে যেখানে স্টেট ওয়ার্ড আছে এটা মানে ইউনিয়ন টেরিটরি। তার মানে এরিয়ার যখন ডিমিনিশ বা ইনক্রিজ বা নেম চেঞ্জ বা মার্জার, ঠিক আছে, বা সেপারেশন যাই হবে না কেন, সেগুলো ইউনিয়ন টেরিটরিরও হতে পারে। ঠিক আছে, কিন্তু বলছে যে প্রভিজোর ক্ষেত্রে, প্রভিজো বলতে এই যে ব্র্যাকেটের মধ্যে 1 করে যেটা লেখা আছে এইটা হচ্ছে প্রভিজো। ঠিক আছে, প্রভিজোর ক্ষেত্রে বলছে স্টেট ডাজ নট ইনক্লুড ইউনিয়ন টেরিটরি।
স্টেট বলতে এখানে এই প্রভিজনের মধ্যে যে স্টেটের কথা বলা হয়েছে এইটার মানে কিন্তু ইউনিয়ন টেরিটরি নয়। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে প্রেসিডেন্টকে তার কাছে তার ওপিনিয়নের জন্য পাঠানোর দরকার নেই। ঠিক আছে? ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে পার্লামেন্ট ইউনিল্যাটারাল ডিসিশন নিতে পারে। ঠিক আছে? স্টেটের ক্ষেত্রে যেমন স্টেটের ক্ষেত্রেও ইউনিল্যাটারাল ডিসিশন নিতে পারে, সেটা আগে আমরা এক্সপ্লেন করব। কিন্তু স্টেটের ক্ষেত্রে অ্যাটলিস্ট স্টেটের ওপিনিয়ন চাওয়া হয়। ঠিক আছে? যদিও স্টেটের ওপিনিয়ন বাইন্ডিং নয়, কিন্তু স্টেটের ওপিনিয়ন চাওয়া হয়। কিন্তু ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে সেই ওপিনিয়ন চাওয়ারও দরকার নেই। মানে ইউনিয়ন টেরিটরি যেমন যদি দিল্লির ক্ষেত্রে কোনো হয়, তাহলে দিল্লির যে স্টেট লেজিসলেচার আছে সেখানে পাঠানোর দরকার নেই। পন্ডিচেরির ক্ষেত্রে পাঠানোর দরকার নেই। বাকি যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সব জায়গায় তো লেজিসলেচার নেই ইউনিয়ন টেরিটরিতে, যেখানে নেই ধরুন যেমন দমন অ্যান্ড দিউ, এই ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে কী হবে, ইউনিল্যাটারি করতে পারে। ওখানে যে অ্যাডমিনিস্ট্রেটর বা লেফটেন্যান্ট গভর্নর যদি থাকে, ওখানে তো অ্যাডমিনিস্ট্রেটর আছে দমন অ্যান্ড দিউতে, তো অ্যাডমিনিস্ট্রেটরের কাছেও আপনার পাঠানোর দরকার নেই। ঠিক আছে? বোঝাতে পারলাম? নেক্সট দেখুন explanation 2 কি বলছে, the power conferred on the parliament by clause a includes the power to form a new state or union territory by uniting, ওটাকে এক্সপ্লেন করেছে যে পার্লামেন্টের উপর যে পাওয়ারটা দেওয়া আছে সেটা কি হচ্ছে, নতুন স্টেট বানানোরও পাওয়ার দেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আর একটা আমি জিনিস বলে দিই যে স্টেটের যে ওপিনিয়নটা চাওয়া হচ্ছে, ঠিক আছে, স্টেটের ওপিনিয়নের কোনো বাইন্ডিং রোল নেই। কি বললাম? কোনো বাইন্ডিং রোল নেই। তার মানে স্টেটের ওপিনিয়ন যাই হোক না কেন, যদি ধরুন একটা এ স্টেট, একটা রেকমেন্ডেশন এরকম এলো যে এ স্টেটটাকে ডিভাইড করে বি অ্যান্ড সি দুটো স্টেট বানানো হবে, এতে যদি এ স্টেট আপত্তিও করে, পার্লামেন্ট সেটা মানার জন্য বাধ্য নয়। ঠিক আছে? স্টেট এ যদি আপত্তিও করে সেটা মানার জন্য বাধ্য নেই। মানে ওর ওপিনিয়ন চাওয়া হয় ঠিকই, কিন্তু ওর ওপিনিয়ন ম্যাটার করে না, বিকজ ইট ইজ নট বাইন্ডিং। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আর্টিকেল 4 কী বলছে? আর্টিকেল 4 সিম্পলি বলছে যে আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 এর আন্ডারে যে চেঞ্জেসগুলো আসবে সেই চেঞ্জগুলো কী হবে, ইট ইজ ইট উইল নট বি কনসিডার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আন্ডার আর্টিকেল 368। তার মানে এই যে আর্টিকেল 2 এবং 3 আছে, এটা কি হচ্ছে, আর্টিকেল 360 এর পারভিউয়ের বাইরে আছে। তার মানে এইটাকে আমরা যেটা প্রথাগতভাবে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বলে যেটা বুঝি, সেই আওতায় এটা পড়ছে না। ঠিক আছে? আর্টিকেল 368-এর যে রুলসগুলো রয়েছে সেটা এই দুটো আর্টিকেলের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। তার মানে কি, এইগুলোতে আমি সিম্পল মেজরিটি দিয়ে করতে পারি। তাহলে কোনো স্টেটের এরিয়া চেঞ্জ বা নেম চেঞ্জ বা বাউন্ডারি চেঞ্জ কি হতে পারে, পার্লামেন্ট সিম্পল মেজরিটি দিয়েই করে নিতে পারে। ঠিক আছে? স্টেটের ওপিনিয়ন চাইতে পারে, কিন্তু স্টেটের ওপিনিয়ন বাইন্ডিং নয়। বোঝাতে পারলাম? আচ্ছা, এই দেখুন, টুতে লেখা আছে নো সাচ ল শ্যাল অ্যাজ অ্যাফোরশেড শ্যাল বি ডিমড টু বি অ্যান অ্যামেন্ডমেন্ট টু দিস কনস্টিটিউশন ফর দ্য পারপাস অফ আর্টিকেল 368। ওকে? আচ্ছা, তারপরে 4-এর ক্লজ 1-এ আবার কি বলছে যে আর্টিকেল 2 অ্যান্ড 3 শ্যাল কন্টেন সাচ প্রভিশন, যেগুলো ধরুন ফার্স্ট শিডিউল অ্যান্ড ফোর্থ শিডিউল, যেটা প্রথমেই আমি বললাম যে ফার্স্ট শিডিউল এবং ফোর্থ শিডিউল এই দুটোতে যদি যে চেঞ্জেসগুলো হবে সেই চেঞ্জেসগুলো করে নেবে। ঠিক আছে? সেই চেঞ্জেসগুলো মানে স্টেটের নাম চেঞ্জ হচ্ছে তার সঙ্গে ওগুলো রিলেটেড, ওই বা যদি রাজ্যসভার সিট অ্যাফেক্টেড হয় সেক্ষেত্রে রাজ্যসভার ওই ফোর্থ শিডিউলেও চেঞ্জ করতে হবে। যদি রাজ্যসভার সিট এফেক্ট না হয় তাহলে ফোর্থ শিডিউলে চেঞ্জ করার দরকার নেই। কিন্তু নেম অ্যান্ড এরিয়ার ক্ষেত্রে অবশ্যই ফার্স্ট শিডিউলে আপনার চেঞ্জেস করতে হবে, কিন্তু সেগুলো কখনোই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের পারভিউতে পড়বে না। ঠিক আছে? সেগুলোকে সিম্পল মেজরিটি দিয়ে পাস করা যেতে পারে। ঠিক আছে? তাহলে 368-এর আন্ডারে পড়ছে না, সিম্পল মেজরিটি দিয়ে এটা পাস করা যেতে পারে, আর এগুলোকে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বলে ধরা হবে না। ঠিক আছে? বা অ্যামেন্ডমেন্টের যে ক্লাসটা হয়েছিল তাতে আপনারা দেখেওছিলেন যে আমি বলেছিলাম অলরেডি যে কিছু কিছু পোর্শন বাদ আছে, এবং আমি ওখানে একটা নেমোনিকের মতো করে দিয়েছিলাম, ওইটা খেয়াল রাখবেন সবসময় মাথায়। ঠিক আছে? এই ইউনিয়ন টেরিটরি মানে আপনার টেরিটোরিয়াল বাউন্ডারিজ চেঞ্জের মানে ইন্টারনাল যে চেঞ্জেসগুলো হয় সেগুলোর ক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট দরকার নেই। এই জন্যই কি বলা হয়, ইন্ডিয়াকে বলা হয় ইউনিয়নটাকে বলা হয় ইনডেস্ট্রাক্টিবল, আর স্টেটকে বলা হয় ডেস্ট্রাক্টিবল।
কেন স্টেটকে ডিস্ট্রাক্টিবল বলা হয়? তার কারণ স্টেটের বাউন্ডারি যেমন খুশিভাবে চেঞ্জ করা যেতে পারে, কিন্তু ইউনিয়ন হচ্ছে ইনডিস্ট্রাক্টিবল। ওকে, এইবার একটা কোশ্চেন আছে এখানে, যেটা বেরুবারি ইউনিয়নের ক্ষেত্রে হয়েছিল, যে আমি টেরিটরি ইনক্লুড করার কথা আমাকে আর্টিকেল 2 বলছে, ঠিক আছে, একটা স্টেট থেকে নতুন স্টেট তৈরি করার কথা আর্টিকেল 3 বলছে, কিন্তু আমি যদি কোনো অন্য কান্ট্রিকে নিজের টেরিটরি দিয়ে দিই, সেটাকে বলা হয় সিডিং অফ টেরিটরি, ঠিক আছে, সিডিং মানে দিয়ে দেওয়া, ঠিক আছে, আমি যদি কাউকে দিয়ে দিই, সেটা কি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মধ্যে পড়বে না পড়বে না? এই কোশ্চেনটা সুপ্রিম কোর্টের কাছে আসে বেরুবারি ইউনিয়নের পর, ঠিক আছে, বেরুবারি ইউনিয়ন 1960, এই কেসটাকে বলা হয় ফেমাসলি, এটাকে বলা হয় বেরুবারি ইউনিয়ন কেস। তো এই সময় এই কোশ্চেনটা সুপ্রিম কোর্টের কাছে আসে এবং সুপ্রিম কোর্ট কী ডিসকাশন করে দেখি। আচ্ছা, বেরুবারি ইউনিয়নের একটু হিস্ট্রি বলে দিই, যে আপনারা জানেন যখন পার্টিশন হয়েছিল ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে লাইনটা টানা হয়েছে সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। এবার ওইখানে যখন ডিভিশনটা করা হয়েছিল এমনভাবে করা, মানে খুব ভালোভাবে যে ওরা করে গেছে তা নয়। আর সেকেন্ড হচ্ছে আহ, এখন বর্তমানে যেটা বাংলাদেশ, সেই সময় সেটা কী ছিল, ওয়েস্ট পাকিস্তান, ঠিক আছে, আর এইদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার, মানে ইন্ডিয়া রয়েছে, ঠিক আছে। এইবার এক সময় কী ছিল, এখানে কোচবিহারের রাজা আর হচ্ছে আমি নামটা ভুলে গেলাম, নাগপুর স্টেশন, আমার কাছে বর্তমানে লেখা নেই, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, আপনারা এটা কমেন্ট সেকশনে বলবেন আহ, ঠিক বললাম কি না, যদি ভুল হয় কারেকশন করে দেবেন। খুব সম্ভবত কোচবিহার আর সিলহাট এরকম কিছু হবে, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, একটু দেখে নেবেন, ঠিক আছে। তাদের মধ্যে কিছু কিছু ছিটমহল থাকতো, সেগুলোকে নিয়ে ওরা দাবা খেলা হতো, ঠিক আছে, সেগুলোকে নিয়ে দাবা খেলা হতো দিয়ে, এবং এক একটা জায়গার দাবি রাখতো। যাই হোক, যখন ভাগ হয়ে যায় তখন এটার পরে কি হয়, খুব মেস একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। কিছু কিছু ওয়েস্ট পাকিস্তান মানে বর্তমানে বাংলাদেশের কিছু অংশ আমাদের এইদিকে থাকে এবং আমাদের কিছু অংশ ওইদিকে থাকে, যেগুলোকে এনক্লেভস বলা হয়, ঠিক আছে। একটু পরে আমরা এনক্লেভগুলো আমি বলবো কী জিনিস, তো এনক্লেভসগুলো থাকে। এবার তো স্বাভাবিক কারণে ওখানে যারা থাকে তাদের ক্ষেত্রে খুব সমস্যা, মানে এক যাওয়া মানে হচ্ছে নিজের দেশ থেকে নিজের দেশে যেতে গেলে আর একটা ফরেন কান্ট্রিকে পেরিয়ে যাওয়া, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো তখন জওয়াহরলাল নেহরু এবং তখনকার পাকিস্তানের ফিরোজ খান নুন, এনাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়, এবং এগ্রিমেন্ট অনুযায়ী বেরুবারি ইউনিয়নটাকে ওয়েস্ট পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের মধ্যে দিয়ে দেওয়ার কথা হয়, ঠিক আছে। তখন এটা নিয়ে খুব প্রোটেস্ট হয়েছিল বা অপোজিশন এসেছিল, সেই জন্য তৎকালীন প্রেসিডেন্ট কী করেন, আন্ডার আর্টিকেল 43(1) মধ্যে কী আছে, আর্টিকেল 43(1) হচ্ছে অ্যাডভাইজারি জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট। তার মানে প্রেসিডেন্ট কোনো ব্যাপারে সুপ্রিম কোর্টের কাছে ওপিনিয়ন চাইতে পারেন, কোনো লিগাল বা কনস্টিটিউশনাল ম্যাটারে সুপ্রিম কোর্টের কাছে ওপিনিয়ন চাইতে পারেন, ঠিক আছে। তো কোশ্চেন কী ছিল, যে আর্টিকেল 3 আন্ডারে সিডিং টেরিটরিটা কি আর্টিকেল 3 মধ্যে ইনক্লুডেড কিনা, আর আর্টিকেল 2টা কি শুধু অ্যাডমিশন অফ টেরিটরিকে ইনক্লুড করে, এই দুটো কোশ্চেন দেওয়া হয়েছিল, আস করা হয়েছিল। তো অনেক ডেলিবারেশনের পরে সুপ্রিম কোর্ট এটাই বলে যে হ্যাঁ, সিডিং অফ টেরিটরি ইজ নট ইনক্লুডেড ইন আর্টিকেল 3। তার মানে কোনো ফরেন কান্ট্রিকে যদি আমি টেরিটরি দিয়ে দিই, সেটা আর্টিকেল 3 আন্ডারে কভার করা হবে না, এবং আর্টিকেল 2 শুধুমাত্র ইনক্লুশন অফ টেরিটরির কথা বলে, আর আর্টিকেল 2 এর আন্ডারে আমরা কোনো টেরিটরি দিতে পারি না, ঠিক আছে। এবং এই দুটো ক্ষেত্রে কী হবে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দরকার হবে না, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আপনারা দেখবেন এটা হয়তো আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে, যে যদি আর্টিকেল 2 এর আন্ডারে নতুন টেরিটরি নেওয়াটা আর্টিকেল 368 এর আন্ডারে না পড়ে, তাহলে সিকিম নেওয়ার সময় কেন, আমি একটু আগে বললাম যে 35, 36 দু রকমের অ্যামেন্ডমেন্ট আছে, এবং আপনারা দেখবেন যে অনেক স্টেটকে ইনক্লুড, যেমন গোয়া টোয়া, এগুলোকে ইনক্লুড করার ক্ষেত্রে অনেক সময় কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এবার ওটার একটা কারণ এটা দাঁড়ায় যে আমরা যেহেতু ইন্টারন্যাশনাল লসগুলোকে মেনে চলি, অ্যান্ড ইন্ডিয়া ইজ আ কান্ট্রি হুইচ অ্যাভয়েডস বাই দ্য ইন্টারন্যাশনাল ল, এই কারণগুলোর জন্য কী করা হয়, আমরা টোটালি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে ওগুলোকে ইনক্লুড করে নিই, যাতে ফিউচারে আর কোনো ডিসপিউটস না থাকে, ঠিক আছে। প্রবাবলি একমাত্র চন্দননগরের মার্জারটাই হচ্ছে এমন, যেটা ডাইরেক্টলি আর্টিকেল 2 এর আন্ডারে হয়েছে। চন্দননগরের মার্জার অ্যাক্ট 1954 অ্যাক্ট পাস করে, যখন পর্তুগিজরা ওটা ছেড়ে দেয়, ওদের সিটিজেনদের বলেছিল কেউ চাইলে ফর ফ্রেঞ্চ ন্যাশনাল হতে পারে,
ঠিক আছে, যখন ফ্রান্স ছেড়ে যায়, যে আপনারা চাইলে ফ্রেঞ্চ ন্যাশনাল হতে পারেন বা ইন্ডিয়ান ন্যাশনাল হতে পারেন। তো তখন চন্দননগরকে যখন নেওয়া হয়, তখন এই অ্যাক্টটা পাস করা হয়, চন্দননগর মার্জার অ্যাক্ট 1954। এবং এটা মনে হয় প্রবাবলি একমাত্র কেস যেখানে আর্টিকেল 2 ইউজ হয়েছে। আর্টিকেল 2 ইউজ করে এটাকে ইন্ডিয়ার মধ্যে ইনক্লুড করা হয়, তারপরে আর্টিকেল 3 ইউজ করে এটাকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মার্চ করে দেওয়া হয়। ঠিক আছে। আচ্ছা, মোট কথা বেরুবার ইউনিয়ন কেস থেকে কী দাঁড়ালো? বেরুবার ইউনিয়ন কেস থেকে এটাই দাঁড়ালো যে আর্টিকেল 368 এর আন্ডারে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হওয়াটা ম্যান্ডেটারি ফর সিডিং দি টেরিটরি। ঠিক আছে। আচ্ছা, এটার আরও একটা এই কেসের আরও একটা ইম্পর্টেন্ট কনক্লুশন কী ছিল, যে প্রিএমবেল ইজ নট পার্ট অফ কনস্টিটিউশন, এটা বলেছিল বেরুবারি ইউনিয়নে। ঠিক আছে। তার পরের কেসগুলোতে আবার কী হয়, যে প্রিএমবেল ইজ আ পার্ট অফ কনস্টিটিউশন, বাট ওটা কোনো পাওয়ারের সোর্সও নয় বা পাওয়ারের উপরে লিমিটেশনও নয়। ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে এই কনটেক্সটে মনে রাখবেন যে সিডিং টেরিটরি বেরুবারি ইউনিয়ন কেসে বলা হয় যে এটা আর্টিকেল 2-3 মধ্যে কভার্ড নেই, এর জন্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ম্যান্ডেটরি। এবং সেই জন্য কী করা হয়েছিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট পাসও করা হয়েছিল, 9th অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, 9th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট পাস করা হয়। আমরা যখন স্বাধীনতা পাই তখন কী হয়, 1947-এ মোটামুটি 571-এর কাছাকাছি প্রিন্সলি স্টেট ছিল। ঠিক আছে। সেগুলো থেকে পরে স্টেটস তৈরি হলো। এবং 1950-এ যখন কনস্টিটিউশন ইনঅ্যাক্ট হয়, তখন ওই যে আপনার কী বলবো স্টেটগুলো ছিল, সেগুলোর ক্লাসিফিকেশন কীরকম ছিল, এ, বি, সি অ্যান্ড ডি। ঠিক আছে। এগুলো কী ছিল, এগুলো হচ্ছে যেগুলো অলরেডি ব্রিটিশ টেরিটরি ছিল। ঠিক আছে, একদম ডাইরেক্টলি ব্রিটিশ ক্রাউনের আন্ডারে ছিল। ঠিক আছে। এগুলোকে বলা হলো গভর্নর জেনারেলস প্রভিন্স। পার্ট বি কী ছিল, এগুলো ছিল প্রিন্সলি স্টেট। ঠিক আছে, যেগুলো রাজাদের আন্ডারে কন্ট্রোলে ছিল। সি কী ছিল, সি কী ছিল, চিফ কমিশনার্স প্রভিন্স। কিছু কিছু প্রভিন্স ছিল যেগুলো চিফ কমিশনার ছিল, সেখানে আপনার গভর্নর জেনারেল ছিল না। এটাও ব্রিটিশ টেরিটরি, বাট গভর্নর জেনারেল ছিল না। আর ডি হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর। ঠিক আছে, এই 4টে ক্যাটাগরাইজেশন ছিল। তারপরে যখন লিঙ্গুইস্টিক স্টেটগুলোর ডিমান্ড আসতে থাকে এবং এটা নিড ফিল করা হলো যে যেভাবে এক্সিস্টিং ক্লাসিফিকেশনগুলো রয়েছে বা যেভাবে এক্সিস্টিং স্টেটগুলো রয়েছে ওইভাবে করা যাচ্ছে না, আমাদেরকে স্টেটগুলোকে আরও অন্যভাবে নিজেদের সুবিধা মতো অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি হিসেবে আমাদেরকে রিডিস্ট্রিবিউট করা উচিত। তখন স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট আছে 1956-এ। তখন কী করা হয়, 14টা স্টেট, সেই সময় 14টা স্টেট তৈরি হয় এবং 6টা ইউনিয়ন টেরিটরি হয়। এবং এই যে ক্লাসিফিকেশনগুলো ছিল এটাকে ডিলিট করে দেওয়া হয়। ঠিক আছে, কি থেকে, 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956। এটা মনে রাখবেন যে এখানেও আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের জন্য তো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের কী দরকার। দেখেন, 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের এই কারণেই দরকার হয়েছিল, তার কারণ হচ্ছে যাতে এই পার্ট এ, বি, সি ক্লাসিফিকেশনটাকে সরানো যায়। ঠিক আছে, এই 4টে ক্লাসিফিকেশন আছে, এটাকে রিমুভ করার জন্য কী করা হয়েছিল, 7th এটা আনা হয়েছিল। স্টেট রিঅর্গানাইজেশন আর্টিকেল 3 আন্ডারে করতে গেলে অ্যামেন্ডমেন্টের দরকার নেই। এবার লিঙ্গুইস্টিক স্টেট তৈরির আমি যদি হিস্টোরিক্যাল কনটেক্সট বলি, তাহলে কীভাবে প্রথমেই আমাকে শুরু করতে হবে নাগপুর সেশন 1920। এর ব্যাকে আমি যাচ্ছি না। 1920-তে কী করা হয়, 1920-তে কংগ্রেস মোটামুটি অ্যাকসেপ্ট করে নেয় যে লিঙ্গুইস্টিক বেসিসে স্টেট ক্রিয়েশন বা স্টেট ক্রিয়েশনের একটা ওয়ান অফ দি মেজর ক্রাইটেরিয়া লিঙ্গুইস্টিক বেসিস থাকবে, মানে বা কালচারাল হোমোজেনিটি থাকবে। এটা মোটামুটি নাগপুর সেশন 1920-তে অ্যাকসেপ্ট করা হয় এবং জওহরলাল নেহরুরও তখন মত ছিল। কিন্তু যখন স্বাধীনতা পায়, দেখেন মানে এমনি টাইমে লিড করে গিয়ে করা, এটা মানে এত মহান লোক তাদের নামে বলতে নেই। আপনারা নর্মালিও দেখবেন যে পলিটিশিয়ানরা যখন অপোজিশনে থাকে অনেক কিছু বলে, কিন্তু যখন পাওয়ারে যায় তখন দে রিয়েলাইজ যে যেটা আমরা বলে এসেছি ওটা মেবি করা পসিবল বা পসিবল না, বা তাদের ভিউজ চেঞ্জ হতে পারে, বা তাদের মনে হতে পারে ঠিক আছে এটা করতে গেলে অতটা সেইভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি থাকবে না, বা স্বাধীনতার টাইমে তাদের হয়তো এই ফিয়ারটাও হয়তো মাথায় কাজ করছিল যে আমরা যদি পুরোপুরি লিঙ্গুইস্টিক বেসিসে স্টেট ক্রিয়েশন করে শুরু করে দিই, সেটা একটা সেপারেশনের ফিলিংকে জন্ম দিতে পারে। তো এইসব কারণে নেহরুর ভিউ চেঞ্জ হয়। ঠিক আছে, তখন জওয়াহরলাল নেহরুর মনে হয় যে না, এই লিঙ্গুইস্টিক বেসিসে এরকম স্টেট এগুলো ক্রিয়েট করা এটা ঠিক হবে না। ঠিক আছে, তো তখন
প্রথমে অন্ধ্রপ্রদেশটাকে, ঠিক আছে, মাদ্রাস থেকে আলাদা করার জন্য দাবি উঠতে থাকে। এবং আপনারা শ্রী পট্টি রামালুর নাম শুনেছেন। ইনি কী করেন, ইনি হাঙ্গার স্ট্রাইক করেন, 56 ডে হাঙ্গার স্ট্রাইক করে মারা যান, ঠিক আছে। তারপরে কী হয়, হাঙ্গার স্ট্রাইক করে যখন মারা যান তখন এনার ডিমান্ড ছিল সেপারেট অন্ধ্রপ্রদেশ, মানে তেলেগু স্পিকিং পিপলদের নিয়ে আলাদা স্টেট। তখন কী করা হয়, তখন গভর্নমেন্টকে অন্ধ্রপ্রদেশ ক্রিয়েটই করতে হয় মাদ্রাস থেকে সেপারেট করে। এবার একটা স্টেট যেই লিঙ্গুইস্টিক বেসিসে ক্রিয়েট করা হয়ে যায়, তখন বাকিগুলোর থেকেও আওয়াজ আসছে। যেমন আপনারা জানেন এখন যে গুজরাট আর মহারাষ্ট্র আলাদা আছে, তখন কিন্তু পুরোটা মিলিয়ে বম্বে ছিল, ঠিক আছে, এরা আলাদা ছিল না। এখন তারপরে কী করা হলো, গুজরাটি স্পিকিং পিপল অ্যান্ড মহারাষ্ট্রিয়ান, এরা এই দুটো আলাদা, এইদিকে মারাঠি স্পিকিং পিপল, এদিকে গুজরাটি, আলাদা করা হয়েছে। এবং এগুলো করাটা উচিত, মানে সাম কাইন্ড অফ কালচারাল হোমোজেনিটি শুড বি দেয়ার ইন স্টেট, মানে একটা স্টেটে কালচারাল হোমোজেনিটি থাকা দরকার। আচ্ছা, বিভিন্ন যে কমিশনগুলো আছে তার মধ্যে প্রথম কমিশন হচ্ছে ধার কমিশন, জুন 1948-এ রাজেন্দ্র প্রসাদ নিয়োগ করেছিলেন, ডিসেম্বর 1948-এ এটা রিপোর্ট দিয়ে দেয়, ঠিক আছে। ধর কমিশনের চেয়ারম্যান ছিলেন এস কে ধর। এটা কি করে, এটার ইম্পর্টেন্স হচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে রিজেক্ট করে দেয়, ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ বেসিস অফ ক্রিয়েটিং স্টেট, মানে লিঙ্গুইস্টিক বেসিসে স্টেট ক্রিয়েশনটাকে রিজেক্ট করে দেয় পুরোপুরি আইডিয়াটাকে। তো এর বিরুদ্ধে অনেক প্রোটেস্ট হয়, সেই জন্য জেভিভি কমিটি হয়। জেভিভি মানে জে ফর জওহরলাল নেহরু, বি ফর বল্লভভাই পটেল, পি ফর পট্টবী সীতারামাইয়া। এই পট্টবী সীতারামাইয়া উনি যাকে নেতাজি হারিয়েছিলেন, ঠিক আছে, গান্ধীজি সিলেক্টেড ক্যান্ডিডেট যাকে নেতাজি হারিয়েছিলেন। যাই হোক, তো জেভিপি এই কমিটি গঠন করা হয় ডিসেম্বর 1948-এ। দেখছেন একদম ধর কমিশনের রিপোর্টের পরেই, কারণ ধর কমিশনের রিপোর্ট নিয়ে প্রচণ্ড আউটরেজ হয়েছিল। এরাও কি করে, ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ ফ্যাক্টর এটাকে রিজেক্ট করে দেয়। তারপরে যেটা বললাম, পট্টি শ্রীরামুলুর ডেথ হয় হাঙ্গার স্ট্রাইকে, তারপরে অন্ধ্রপ্রদেশ ক্রিয়েট হয় মধ্যপ্রদেশের থেকে, ঠিক আছে। তো এই এবার একটা স্টেট লিঙ্গুইস্টিক বেসিসে ক্রিয়েট হয়ে গেছে, তো বাকিগুলোরও খুব ডিমান্ড আসতে থাকে। তখন কী করা হয়, তখন আর একটা কমিশন তৈরি করা হয় যেটাকে বলা হয় ফজল আলী কমিশন, ঠিক আছে। ফজল আলী কমিশনের মধ্যে 3জন মেম্বার ছিলেন, ফজল আলী, এইচ এন কুঞ্জরু অ্যান্ড কে এম পানিক্কর। 1953-তে রিপোর্ট দেয়, 1955-এ এরা ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করে নেয়, ব্রডলি অ্যাকসেপ্টেড, ঠিক আছে। কিন্তু এরা বলে যে ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট হবে না, ঠিক আছে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলকে যদি আপনি দেখুন, ওপরের দিকে নেপালি বলা হয়, এই দিকে বেঙ্গলি বলা হয়, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু ওয়ান স্টেট ওয়ান ল্যাঙ্গুয়েজ ফর্মুলা চলছে না, কিন্তু একটা কালচারাল ওভারঅল হোমোজেনিটি আছে। বা যদি আপনি দেখেন যে আমাদের এখানে তো শুধুমাত্র নেপালি, আর এটা আমি ব্রডলি বললাম, আরও অনেক সাঁওতাল ভাষাও বলা হয় অনেক জায়গায়, ঠিক আছে। তো এই সমস্তটা রয়েছে। যা আপনি যদি মধ্যপ্রদেশটাকেও নেন, এখানে ওভারঅল হয়তো হিন্দি বলা হয়, কিন্তু মাঝে মাঝে বিভিন্ন ট্রাইবাল বেল্ট আছে, ছত্তিশগড়ে বিভিন্ন ট্রাইবাল বেল্ট আছে। তাহলে এগুলোতে কী করা হয়, ওদের নিজেদের যে ভাষা আছে সেগুলো বলা হয়, ঠিক আছে। তো ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট করতে গেলে কী করবে, তখন সবই একটা ক্ষুদ্র 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 স্টেট তৈরি হয়ে যাবে। ওই জন্য ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেটকে বাদ দিয়ে দেয়। ওরা কী কী বলে, যে ল্যাঙ্গুয়েজটাকে ব্রডলি অ্যাকসেপ্ট করা যেতে পারে, ব্রডলি সিমিলার একটা দেখে একটা স্টেট ক্রিয়েট করা যেতে পারে। ওরা 4টে মূল ফ্যাক্টরগুলোকে বলে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি দেখতে হবে, কালচারাল হোমোজেনিটি দেখতে হবে, পলিটিক্যালি মানে ইউনিটি অফ স্টেট দেখতে হবে, ঠিক আছে। আর ল্যাঙ্গুয়েজ ব্রডলি দেখে এই জিনিসগুলোকে আমি রেখে আমি কী করতে পারি, যে নতুন স্টেট বানানোর দিকে ভাবতে পারি। তো ফজল আলী কমিশনের ইম্পর্টেন্স কি, দে অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ ব্রড বেসিস। আচ্ছা, তারপরে হয় স্টেট রিঅর্গানাইজেশন ইন 1956। আমি এখানে কোন স্টেট কোন সালে তৈরি হয়েছে এটা আমি করছি না, এটা আমি এক্সপেক্ট করব আপনারা যখন একটা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, WBCS দিচ্ছেন, ঠিক আছে, বা পিএসসির অন্যান্য এক্সামও যখন দিচ্ছেন, আমি এটা ধরে নিচ্ছি আপনারা সিরিয়াস ক্যান্ডিডেট, এবং এটা আমি আপনাদের রিকোয়েস্ট করবো এটা আপনারা নিজেরা বই থেকে পড়ুন, ঠিক আছে। পলিটির জন্য যদি লক্ষ্মীকান্ত পড়ে থাকেন, তাহলে লক্ষ্মীকান্তেও দেওয়া আছে, দেখবেন যে কোন স্টেট, মহারাষ্ট্র কবে ক্রিয়েট হয়, গুজরাট কবে ক্রিয়েট হয়, কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, কাকে কখন ইনক্লুড করা হয়েছিল, সেগুলো সব দেওয়া আছে। এগুলো আমি আপনাদের কাছে এক্সপেক্ট করবো আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। এটা আমি বলবো না যে কোনটা কোন ইয়ারে হয়েছে, তাহলে ভিডিও আরও লম্বা হয়ে যাবে। সিকিমের কেসটা আমি বলছি, কারণ সিকিমের কেসটা একটু আলাদা। আর সিকিম থেকে খুব সম্ভবত ইউপিএসসি সিএপিএফে একবার কোশ্চেন এসেছিলো, এবং ইউপিএসসির সিভিল সার্ভিসের প্রিলিমসেও সিকিম থেকে কোশ্চেন চলে এসছে, ঠিক আছে। সিকিমে
আগে নামগিয়াল ডাইনেস্টি রুল ছিল, ঠিক আছে, ওদেরকে চোগিয়াল বলা হতো। চোগিয়াল মানে হচ্ছে মোনার্ক সিকিমিজ ভাষায়, ঠিক আছে। 1950-তে যখন সিকিমের মনে হলো যে তিবেটের ওপরে যে দেখুন সিকিমের তো মেন রিলিজন কি বুদ্ধিজম, ঠিক আছে, আর তিবেতের ওপরে যখন চাইনার অ্যাট্রসিটিস বাড়তে থাকলো, তখন সিকিমের মনে হয়েছিল যে আমাদেরকে ইন্ডিয়ার সঙ্গে পার্টনার করে নেওয়া উচিত। দিয়ে তখন ওরা কী হলো, ইন্ডিয়ার সঙ্গে রিলেশন খুব ক্লোজ অলরেডি ছিলই। তারপরে ইনফ্যাক্ট এখানে বলা হয় যে দালাই লামারও খুব ভীষণ বড় রোল আছে, মানে সিকিমের পপুলেশন এবং ওদেরকে কনভিন্স করানো ইয়েতে। তো সিকিম কী করেন, একটা অ্যাগ্রিমেন্ট করে ইন্ডিয়ার সাথে, যে ইন্ডিয়ার আন্ডারে একটা প্রোটেক্টোরেট হয়ে যায়, ঠিক আছে, মানে সিকিমের প্রোটেকশনের দায়িত্ব ইন্ডিয়ার, এরকম একটা। তারপরে মোটামুটি ওখানে একটা মুভমেন্ট হতে থাকে। এটা নিয়ে নাকি, এটা বলছি আউট অফ দ্য কনটেক্সট, এই পড়াশোনার বাইরে, এটাতে রয়ের খুব বড় ভূমিকা ছিল, কারণ তখন সবে সবে স্ট্যাবলিশ হয়েছে যখন সিকিমের ফরমেশনে রয়ের ভীষণ বড় একটা অবদান আছে, মানে ওখানে মুভমেন্ট ক্রিয়েট করা, লোকাল পাবলিকের মধ্যে ওপিনিয়ন বানানো, দিয়ে সেটা ভোট করা, ঠিক আছে, এগুলোর একটা ছিল। যাই হোক, তো ওখানে একটা ভোটিং হয়, এবং ওখানে সিকিমে ইলেকশনের পরে যে পার্টি আসে, তারা মোটামুটি পার্লামেন্ট এটাই বলে যে সিকিমকে ইন্ডিয়ার সাথে মানে মার্জ হয়ে যাওয়ার কথা। তো তখন 74-এ ইউনিয়ন গভর্নমেন্ট 35th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করে, দিয়ে আর্টিকেল 2A, ঠিক আছে, আর্টিকেল 2A এবং 10th শিডিউল ঢোকায়, দিয়ে সিকিমকে একটা অ্যাসোসিয়েট স্টেট বানিয়ে দেয়, ঠিক আছে। অ্যাসোসিয়েট স্টেট, তা মনে রাখবেন এই কোশ্চেনটা এইভাবেই আছে যে অ্যাসোসিয়েট স্টেট হয়েছিল কে, সিকিম হয়েছিল। কোন সালে হয়েছিল? 74-এ। কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 35th অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। তারপরে পরের বছরই, এই সিস্টেমটা বেশি দিন চলতে পারেনি, পরের বছরই কী করে, 1975-এর 36th অ্যামেন্ডমেন্টের থ্রু আর্টিকেল 2টাকেও সরিয়ে দেওয়া হয়, আর্টিকেল 10 শিডিউলটাকেও সরিয়ে দেওয়া হয়, এবং সিকিমকে অ্যাজ আ 22nd স্টেট, মানে ফুল স্টেটহুড দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, সিকিমকে। বুঝতে পারলাম। অ্যাসোসিয়েট স্টেট হয়েছিল কত? 35th-এ, এবং ফুল স্টেটহুড পায় 36-এ। লেটেস্ট যে রিঅর্গানাইজেশনটা হয়েছে সেটা হচ্ছে জেএনকের রিঅর্গানাইজেশন হচ্ছে 2019-এ। কী করা হয়েছে, জম্মু কাশ্মীরটাকে ডিভাইড করে, জম্মু কাশ্মীর স্টেটটাকে ডিভাইড করে দুটো ইউনিয়ন টেরিটরি করা হয়েছে, একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, একটা লাদাখ, ঠিক আছে, যার মধ্যে খুব সম্ভবত জম্মু অ্যান্ড কাশ্মীরে এটাকে ইউটি থেকে ফুল স্টেটহুড পেয়ে যাবে, কিছুদিনের মধ্যে তো পেয়ে যাবে। লাদাখের যদিও লোকেরা চাই যে ওরা ইউটি থাকুক, ঠিক আছে, এই আর খুব সম্ভবত লাদাখকে ইউটিও রাখা হবে ডিউ টু সিকিউরিটি রিজনস অনলি। জেএনকের লোকেরা জেএনকেটাকে খুব সম্ভবত ফুল স্টেটহুড দেওয়া হবে। আর মনে রাখবেন, লাদাখকে করা হয়েছে ইউটি উইদাউট লেজিসলেচার, আর এটা উইথ লেজিসলেচার, ঠিক আছে। এবং জম্মু কাশ্মীরের ইলেকশনও খুব রিসেন্টলি হলো, আপনারা জানেন। আচ্ছা, আর লেটেস্ট হচ্ছে এর মধ্যে স্টেটের যে চেঞ্জেসগুলো আছে, তার মধ্যে দাদর অ্যান্ড নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ, এইগুলোকে সবগুলোকে মার্জ করে একটা সিঙ্গেল ইউনিয়ন টেরিটরি বানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আজকের লেকচারের লাস্ট জিনিস যেটা হচ্ছে এনক্লেভসটা কি? এনক্লেভস হচ্ছে কান্ট্রি উইদিন আ কান্ট্রি, মানে ধরুন একটা কান্ট্রি আছে, এদিকে বি একটা কান্ট্রি আছে, এবার এর ভেতরে দেখা গেলো বি এর একটা এরিয়া রয়েছে, তাহলে এটাকে বলা হবে এনক্লেভস, ঠিক আছে। এবার ধরুন এরকম হলো যে এই বি এর মধ্যে আবার এ এর একটা এরিয়া আছে, তাহলে এটাকে বলা হয় কাউন্টার এনক্লেভ বা এনক্লেভ উইদিন আ এনক্লেভ, ঠিক আছে। এরকম অনেক সিচুয়েশন আছে। 1974-এ একটা ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্ট হয়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই, দিয়ে সেটার একটা প্রোটোকল মোটামুটি 2011-তে। মাঝে খুব ডিফারেন্সেস ছিল, কিছু ডিফারেন্সগুলো রিজলভ করে না যাওয়ার জন্য এই এগ্রিমেন্টটা নিয়ে কাজ এগোয়নি। মোটামুটি 2011-তে প্রোটোকল হয়, এবং ইন্ডিয়ার দিকে 111খানা ছিল, যার টোটাল এরিয়া ছিল হচ্ছে 17,160 একর, আর এইদিকে বাংলাদেশের সেখানে 7,100 একর, মানে মোটামুটি 10,000 একর এক্সট্রা ইন্ডিয়া বাংলাদেশকে দিয়ে দেয়, দিয়ে ল্যান্ড এক্সচেঞ্জ হয়। এবার এটা নিয়ে অনেকে কন্ট্রোভার্সি করে, মানে আমি রিসেন্টলি শুনেছিলাম যে একজন বলছিলেন যে ইন্ডিয়া বেশি টেরিটরি দিয়ে দিয়েছে, ইটিসি, ঠিক আছে, মানে সবসময় উদারতা নেই। তো এনক্লেভে যারা থাকে তাদের আপনি প্রবলেমটা বুঝুন, সে রয়েছে এখানে, হয়তো সে বাংলাদেশি সিটিজেন, এখানে বাংলায়, তাকে ইন্ডিয়ার বাউন্ডারি পেরিয়ে যেতে হবে।
ইন্ডিয়া যা ডেভেলপমেন্ট করছে সে তার বেনিফিট নিতে পারবে না। প্লাস বাংলাদেশের মধ্যে ধরেন ইন্ডিয়ার একটা টেরিটরি রয়েছে, এখানে যারা আছে তারা ইন্ডিয়ান, কিন্তু ইন্ডিয়ার যা উন্নতি হচ্ছে, গ্রোথ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, ঠিক আছে, ফ্যাসিলিটিগুলো এখানে দেওয়া সম্ভব না। প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টও অনেক বেশি। কিন্তু সেই সব দিকে যদি বিচার করেন তাহলে এটা এক্সচেঞ্জ করে দেওয়াটা ওখানকার সিটিজেনদের পক্ষে খুব উপকারী। যদিও আমি রিসেন্টলি অনেক রিপোর্ট পড়ছি যে এখনও চেঞ্জ হয়ে যাওয়াতে ওখানে সেইভাবে ডেভেলপমেন্ট পৌঁছাতে পারছে না, সেটা নিয়ে গভর্নমেন্ট ডেফিনেটলি কাজ করবে। কিন্তু আর একটা কান্ট্রির মধ্যে ফেসে থাকা এটা কোনো দিনই ভালো জিনিস নয়, ঠিক আছে। ওই জন্য এই ল্যান্ড অ্যাগ্রিমেন্টটা রিমার্কেবল একটা, ঠিক আছে। আচ্ছা, এটা কত নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে হয়েছিল মনে রাখবেন, 100th, ঠিক আছে। এর জন্য যেহেতু এটা আপনাদের মাথায় কোশ্চেন আসে যে তাহলে টেরিটরি দিচ্ছে, তাহলে কি এর মধ্যে অ্যামেন্ডমেন্ট হয়েছে? ডেফিনেটলি অ্যামেন্ডমেন্ট হয়েছে। 100th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু এই এক্সচেঞ্জ অফ টেরিটরিজ হয়েছে, ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকের জন্য থাকলো ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেটার কোনো শর্ট ভিডিও বা আমরা করে আপনাদের যা প্রবলেমসগুলো হবে সেগুলো নিয়ে একটা সেপারেট ভিডিও বা একটা কোনো শর্ট ভিডিও আপলোড করে দেবো। এবং আপনাদের এই চ্যানেলটিকে আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে খুব বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই কন্টেন্ট আমরা যেটা দেওয়ার চেষ্টা করছি সেটা বেনিফিট যেন বাকিরাও নিতে পারে। আর আপনাদের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং এটা লাইক দেবেন এবং যত পারবেন তত বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ।